যুদ্ধ সংঘাতে বাস্তুচ্যুত জনগোষ্ঠী, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী, নিপীড়িত ফিলিস্তিনি নারী ও শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাকে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল, আওয়ামী লীগ সরকার তা চালু করেছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেক কমিয়েছে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ, জাপান, বুলগেরিয়া এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনপি এর যৌথ উদ্যোগে ঢাকায় শুরু হলো YCPD-13 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 2 দিনের সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। মা ও শিশু মৃত্যুর হার রোধ সহ 13 লাখ মা ও কন্যা শিশুকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি। 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা সহ 30 প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি। 3,000 ক্লিনিকে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স সেবা প্রদান করা হচ্ছে। 3,290টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠী, ফিলিস্তিনে নির্যাতিত নারী শিশুদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় জাতিসংঘ সহ বিশ্বের উন্নত দেশকে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। প্রধানমন্ত্রী আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জনসংখ্যা সুষ্ঠু ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। সবার মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। 2 দিনের এই বৈশ্বিক সংলাপে 30টি দেশ অংশ নিয়েছে। আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। আতিকা রহমান, RTV, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান বন্ধ করায় অবৈধ হাসপাতাল, ক্লিনিক অনুমতি না নিয়ে আবারও চালু হয়েছে। প্রশাসনের নাকের ডগায় দিব্যি চলছে এসব প্রতিষ্ঠান। এর জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরকে দোষারোপ করে দায় এড়িয়ে যায় স্বাস্থ্য অধিদপ্তর, অথচ জেলা প্রশাসন এমন কোনো চিঠি পায়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের তদারকির ঘাটতি আর জনবলের অভাবেই এর কারণ। দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। রাজধানীর কচুক্ষেত বাজারের কম্বাইন্ড কেয়ার হাসপাতাল এটি। গেল 11 মার্চ বৈধ অনুমোদন না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু কয়েকদিনের মাথায় আবারও চালু হয় এটি। বিষয়টি জানতে পেরে হাসপাতালটিতে যায় RTVর টিম। দেখা যায় সেই আগের মতোই নিয়মনীতির তোয়াক্কা না করে বিট দর্পে চলছে এর কার্যক্রম। এ নিয়ে মালিকের বক্তব্য পাওয়া না গেলেও ব্যবস্থাপক জানান, বন্ধের কোনো নোটিশ পাননি তারা। সাময়িক বন্ধ করার জন্য আমি বলতে পারবো না, এটা আমি জানি না। হাসপাতালটির প্যাথোলজি রুমের ফ্রিজে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ অ্যানেস্থেসিয়া সহ বিভিন্ন ধরনের রিএজেন্ট। একই অবস্থা রাজধানীর ECB চত্বরের আল হাকিমি চক্ষু হাসপাতাল এবং হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সার্ভিসেস নামের হাসপাতাল দুটিরও। বন্ধ থাকার কথা থাকলেও পুরোদমে চলছে তাদের কার্যক্রম। হাসপাতালে প্রবেশ করতেই পালিয়ে যায় প্রতিষ্ঠান দুটির মালিক। প্রথমে চালুর কথা অস্বীকার করলেও পরিচয় গোপন রেখে চিকিৎসা নেওয়ার জন্য ফোন করতেই বেরিয়ে আসে থলের বিড়াল। ইসলামের থেকে বড় ডাক্তার আসে মঙ্গলবার শুধু ঢাকু সার্জারি করার জন্য, ওই দিনই আপনার শিডিউল নিতে হবে। মানে যে কোনো মঙ্গলবার এর জন্য শিডিউল নিতে হবে। এটা কি যে আপনাদের
হাসপাতালেই হবে না ইসিবি চত্বরে? হাসপাতালেই হবে। অবশ্য এসব হাসপাতালের দায় নিতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল বন্ধের নোটিশ জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। তারাই এসব হাসপাতাল বন্ধে ভূমিকা রাখবে বলে জানানো হয়। এটা একটা সমন্বিত প্রক্রিয়া, সম্পূর্ণ যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা যেমন জড়িত আছি, এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে, এর সঙ্গে আমাদের জেলা প্রশাসন বা যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা জড়িত আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এটার ভুলগুলো এক্সপোজ করে সেটা অস্থায়ীভাবে বন্ধ করে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য, যে স্থায়ীভাবে বন্ধ করার জন্য। তবে জেলা প্রশাসকের দাবি এমন কোনো চিঠি কিংবা অনুলিপি তারা পাননি। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন না হলে এসব অভিযানের সার্থকতা আসবে না। এই অভিযানের আসলে কোনো সার্থকতা নেই। যে স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা করার কথা চলছে বা দীর্ঘদিন ধরে চলে আসছে, এই আইনের আওতায় যারা এই সমস্ত হাসপাতালে লাইসেন্স দেন এবং দেখভাল করার দায়িত্ব যাদের আছে তাদেরকে সীমিত হলেও ম্যাজিস্ট্রেটি পাওয়ার রাখা প্রয়োজন। অবৈধ হাসপাতাল ক্লিনিক বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দেখতে চান সচেতন মহল। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। 2019 সালের সর্বোচ্চ রোগীর ব্যবধানে গেল 4 বছরে 42,000 ডেঙ্গু রোগী কমেছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শেখ ফজলিনুর তাপস। সকালে মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে মেয়র হুঁশিয়ারি দেন, এবার মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে অগ্রিম অভিযান চালানো হবে। এর আগে 21 মে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করে তাদের সচেতন করা হবে। এদিকে ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের তথ্য আলাদা করে দেওয়ার আহ্বানও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি। আমাদের মশক কর্মী, আমাদের মশক বাহিনী সকলে মিলে কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা সফলতার সাথে সেই এডিস মশার বিস্তারকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকা শহরে অগণিত সরকারি আধা সরকারি সংস্থা কর্তৃপক্ষের আবাসন স্থাপনা রয়েছে। পুলিশের থানাগুলো, স্থাপনাগুলো, আবাসনগুলো এগুলো যত্রতত্র থাকে এবং এইগুলোতে পানি জমে এবং লার্ভা প্রজনন হয়ে থাকে। একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে জলবায়ু মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরে পরিবেশ মন্ত্রী জানান, আর্থিক সহায়তার পাশাপাশি জলবায়ু মোকাবেলার প্রয়োজনীয় সক্ষমতা বাড়ানো সহ বাংলাদেশকে আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা করবে দেশটি। এ সময় দু দেশের মধ্যকার আজকের সম্পর্কে সামনের দিনে আরও জোরদার করার মাধ্যমে পরিবেশ, জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে একসাথে কাজ করারও কথা জানান পরিবেশ মন্ত্রী। সড়কে দুর্ঘটনা কমানো না গেলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। BRT এর ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রিত সড়ক নিশ্চিত করতে হবে। দুর্ঘটনা রোধে মোটরসাইকেলে হেলমেট পরিধান বাধ্যতামূলক করতে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল নীতি চালু করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। সভায় BRT এর চেয়ারম্যান, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আরেকটা হলো দুর্ঘটনা নিয়ন্ত্রিত, দুর্ঘটনা বন্ধ হোক না, পৃথিবীর কোনো দেশে বন্ধ হোক না। মোটরযানের গতিসীমা নির্দেশিকা সড়কে প্রতিরোধযোগ্য রোড ক্র্যাশ ও অকাল মৃত্যু কমাবে। নির্ধারিত গতিসীমা নির্দেশিকা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। জাতীয় প্রেসক্লাবে মোটরযান গতিসীমা নির্দেশিকা 2024 শীর্ষক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে সড়ক মহাসড়কে নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। মনিটরিং জোরদার হলে সড়ক দুর্ঘটনা 50% কমবে বলে মত রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের।
ঘনবসতি সম্পন্ন গ্রামাঞ্চল ও শহরের জন্য মোটরসাইকেলের গতিসীমা নির্ধারণ করায় সড়কে চলাচলের জন্য শিশু, নারী ও বৃদ্ধরা উপকৃত হবেন। বিশ্বের অনেক দেশ শহরাঞ্চলের রাস্তায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কম গতিসীমা নির্ধারণ করেছে। জানাবো খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার আগে শেষবারের মতন অনুশীলন করছে বাংলাদেশ দল। সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে অবশ্য ছিলেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং সাকিব আল হাসান। অনুশীলনে প্রথমে হালকা ওয়ার্ম আপ করেন ক্রিকেটাররা, পরে ফিল্ডিং প্র্যাকটিস করেন শান্ত মুস্তাফিজরা। শেষে কিছুটা সময় জিমে কাটায় তারা। দুপুরে শেরেবাংলার মূল মাঠে অফিসিয়াল ফটো সেশনের কথা থাকলে বৃষ্টির কারণে দেরি হয় আয়োজনে। এছাড়া সাংবাদিকদের মুখোমুখিও হবেন কোচ ও অধিনায়ক। এই মুহূর্তে মিরপুরে রয়েছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। আমরা সবশেষ অবস্থা জানার জন্য সরাসরি যুক্ত হব তার কাছে। মাহফুজ, জানাবেন যে মিরপুরের সবশেষ অবস্থা কি দেখছেন? আবিবা, যেমনটি বলছিলেন যে ফটো সেশন, অফিসিয়াল ফটো সেশনের জন্য যে নির্ধারিত সময় দুপুর 1টা, সেটা কিন্তু নির্ধারিত সময় শুরু হয়নি। আসলে একটা আকাশ মেঘলা ছিল, একটা গুড়ি গুড়ি বৃষ্টির একটা ভাব ছিল, কিন্তু সেটিও আসলে কোনো শঙ্কার জায়গা নয়। কেন হচ্ছে গিয়ে ফটো সেশনটি দেরি হচ্ছে সেটি আসলে আমাদের কাছেও অজানা। দেখতে পাচ্ছেন পেছনে যে চেয়ার সাজানো আছে এবং চেয়ারের মোটামুটি সব প্রস্তুতি আয়োজনই সম্পন্ন করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে প্লেয়াররাও মোটামুটিভাবে রেডি যে হচ্ছে গিয়ে ফটো সেশনের জন্য, কিন্তু এখন পর্যন্ত ফটো সেশনটা শুরু হয়নি। আজকে সকালে অনুশীলন করেছে জাতীয় দল। অনুশীলনে সব ক্রিকেটার উপস্থিত থাকলেও ছিলেন না সাকিব আল হাসান। তাসকিন আহমেদের যে ইনজুরি, সেই ইনজুরির কারণে তিনি আসলে সকালে একটু হালকা ওয়ার্ম আপ করেছেন, কিন্তু তারপরে তিনি জিমে চলে গেছেন। তিনি আর এখানে ফিল্ডিং সেশনটা করেননি এবং তিনি পুরোটা সময় জিমেই কাটিয়েছেন। আর যেটি বলা যায় যে হচ্ছে আজকে রাত্রে 1:30টায় ইউএসের উদ্দেশ্যে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল রওনা হবে এবং সেই রওনা হওয়ার আগে বাংলাদেশ দলের কিছু অফিসিয়াল প্রসিডিউর রয়েছে। সেই প্রসিডিউরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অফিসিয়াল ফটো সেশন এবং ক্যাপ্টেন এবং কোচের প্রেস কনফারেন্স। সেই প্রেস কনফারেন্সটিও 1:30টায় হওয়ার কথা ছিল, কিন্তু 1:30টায়ও নির্ধারিত সময় পার হয়ে গেছে। কিন্তু কী কারণে হচ্ছে এরকম তা আসলে বলাটা খুব কঠিন। এর আরেকটু বলে রাখি, আমেরিকান এম্বাসির আজকে একটা প্রোগ্রাম রয়েছে, প্লেয়ারদের সঙ্গে মিট করার একটা অনুষ্ঠান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে গিয়ে বিকেলে। সেই অনুষ্ঠানের শিডিউলও আসলে ঠিকমতো বাংলাদেশ দল অ্যাটেন্ড করতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয়েছে, কারণ এই শিডিউলগুলো আসলে খুবই পূর্ব নির্ধারিত, খুবই কম্প্যাক্ট শিডিউল, কিন্তু শেষ পর্যন্ত এই অফিসিয়াল যেই টাইম, সেই টাইমটি মেনটেন করতে না পারায় হয়তোবা অনেক কিছুই ওলটপালট হতে পারে। কিন্তু তারপরেও বলা যায় রাতের সন্ধ্যার মধ্যেই হচ্ছে গিয়ে প্লেয়াররা মোটামুটি ব্যাগ গুছিয়ে ফেলবেন এবং হচ্ছে গিয়ে রাত্রে 10টার দিকেই হচ্ছে গিয়ে প্লেয়াররা এয়ারপোর্টে ঢুকে যাবেন। এরপরে আস্তে আস্তে প্লেয়াররা তাদের যে যাবতীয় ইমিগ্রেশন কাজ তা করবেন। কিন্তু তার আগে যে অফিসিয়াল ফটো সেশন, সেই জায়গাটাই হচ্ছে গিয়ে এখন পর্যন্ত সম্পন্ন হয়নি এবং প্রেস কনফারেন্সটাও সম্পন্ন হয়নি। তো আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কী কারণে হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি, নাজমুল হাসান পাপন হয়তো কিছুক্ষণের মধ্যেই বিসিবিতেই ঢুকেছেন। সাকিব আল হাসান সকালে ছিলেন না, তার জন্য আসলে অপেক্ষাটা কিনা সেটিও একটি বড় প্রশ্ন। তিনি এখন পর্যন্ত এসেছেন কিনা সেটিও আসলে একটি বড় প্রশ্ন। কিন্তু এখন পর্যন্ত কেন ফটো সেশনটা শুরু করা যায়নি সেটি আসলে এখন পর্যন্ত অজানা। যাই হোক, আমরা পরবর্তীতে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে আবারও জানিয়ে দেব যে কী কারণে আসলে আপডেটটা কী, এবং অফিসিয়াল ফটো সেশনের পরে প্রেস কনফারেন্সে হাথুরুসিংহে সাংবাদিকদের সম্মুখীন হওয়ার কথা। তারপরে হচ্ছে কি আমরা পরবর্তীতে বলতে পারবো যে বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনা নিয়ে শেষ মুহূর্তের যে পরিকল্পনার যে বিস্তারিত সেটি জানাতে পারবো। এই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রতীক বরাদ্দের পর চলছে প্রচার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দিনরাত ছুটছে ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দলীয় প্রতীক না থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছে ভোটারদের অনেকেই। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রার্থীরা ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোটের মাঠ দখলে ব্যস্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন ও স্বতন্ত্র সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সমর্থনে মোহাম্মদ আরিফ হোসেন লড়ছেন চেয়ারম্যান পদে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যারা বিদেশের মাটিতে কাজ করে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করেছে, আমি তাদের ব্যাপারে একটি তালিকা করব এবং কি তাদের পরিবারের যত ধরনের সমস্যা আছে আমি তাদের পাশে দাঁড়াবো। আর আমার কর্মীদেরকে হুমকি প্রদান করছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ধরনের হুমকি যদি কোনো এভিডেন্স থাকে আমাদেরকে দেন, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। এর আগে যারা ভাইস চেয়ারম্যান ছিল তারা কি করেছে আপনারা দেখেছেন, এবং আমি 5 বছর কি করব সেটা আপনারা নিজেই আমার কর্মে বুঝতে পারবেন। পিরোজপুরের দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন জমে উঠেছে। প্রচারে নেমেছে প্রার্থীরা। ব্যানার পোস্টারের পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং। কাউখালী ও নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে 6টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী 22 জন। জনগণ আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে, বাকি যে আগামী 5 বছরে আর বাকি যে উন্নয়নগুলি আছে সেই উন্নয়নগুলি এই ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে নিয়ে আমি ইনশাআল্লাহ এই উন্নয়নগুলি সমাপ্ত করব। সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বাছাই করতে চায় ভোটাররা। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো, সন্ত্রাসমুক্ত এবং উন্নয়ন ব্যাপক উন্নয়নের যে সহযোগিতা করবে, আমরা সেই ধরনের প্রার্থীকে ভোট দিতে চাই। আমরা শান্তিপ্রিয়ভাবে থাকতে পারবো, সেজন্যই আমরা সেরকম একজন প্রার্থী বেছে নেব। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন এই নির্বাচনী কর্মকর্তা। একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দিতে পারি, সেজন্য ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইমরুল কায়েস, RTV। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানার সন্ধান পাওয়া গেছে। আরও সন্ত্রাসী ও অস্ত্র থাকতে পারে বলে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। দুপুরে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার রাত থেকে লাল পাহাড়ে অভিযান চালিয়ে 5টি গ্রেনেড, 3টি রাইফেল গ্রেনেড, 10টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, 13টি ককটেল, একটি বিদেশি রিভলভার সহ বিপুল পরিমাণ গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে র্যাব। এ সময় 2 আরসার সন্ত্রাসীকে আটক করা হয়। র্যাব জানায়, রাতে অভিযানের শুরুতে পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে র্যাব পাল্টা গুলি ছোড়ে। আরসার যে 2 জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি, তারা এই আইডি এক্সপার্ট। সুতরাং আমাদের আশঙ্কা যে এই জায়গায় আরও এরকম ধরনের বা এর চাইতে অধিক ক্ষমতা সম্পন্ন কোনো আইডি কিংবা কোনো গ্রেনেড বা কোনো ধরনের এক্সপ্লোসিভ লুকানো থাকতে পারে। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত পাওয়া MV আবদুল্লাহর নাবিকদের বাড়িতে চলছে খুশির জোয়ার। 23 নাবিকের মধ্যে ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খানের বাড়ি লক্ষ্মীপুরে চলছে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত তার পরিবার। তাকে দেখতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। এদিকে খুলনায় নিজ বাড়িতে পৌঁছেছেন ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম। তাকে ফিরে পেয়ে খুশি স্বজনরা। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া নাবিকদের বহনকারী জাহাজ MV আবদুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আর কি কই, আমার আল্লাহ আমার বাবা নিয়ে আমাকে কাটিয়ে পৌঁছাইছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, ধন্যবাদ জানাচ্ছি মালিক পক্ষকে। আজকেই তো আমাদের ঈদ, আজকে একটা আনন্দ। আবারও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়ছে। গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। দুপুর 12টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.5 ডিগ্রি সেলসিয়াস। জেলার আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মেহেরপুর, যশোরেও। এতে দুর্ভোগে আছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। কোরবানি ঈদের 1 মাস আগেই আকাশচুম্বী মশলার বাজার। কেজিতে 1000 টাকা পর্যন্ত বেড়েছে সাদা এলাচের দাম। 2200 টাকা কেজির সাদা এলাচ এখন বিক্রি হচ্ছে 3200 টাকায়। তার চেয়ে ভালো মানের এলাচের দাম উঠেছে 4000 টাকায়। অন্য মশলার দামও বাড়তি। জিরা, লবঙ্গ, গোলমরিচ সহ সব মশলার দাম কেজিতে 200 টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারিতে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারে দাম বেড়েছে। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে এর প্রভাব পড়েনি, বরং 4 দিনে দাম বেড়েছে 10 টাকা। 4 দিন আগে যে পেঁয়াজ 60 টাকা দরে বিক্রি হতো,
তার দাম উঠেছে 70 টাকা পর্যন্ত। বাজারে এমন ঊর্ধ্বগতিতে ভোগান্তি বেড়েছে সাধারণ ক্রেতাদের। বাড়াটার কারণ কি সেটা তো আমরা জানি না, কিন্তু মেন জায়গায় কিন্তু বাড়ে না। চাইনিজ যা হয় আমাকে বাংলাদেশি হয়। জিরাকে আমি 300 টাকা নর্মালটা, আর ভালোটা 350 400, এখন তো 1000 টাকার উপরে। 100 গ্রাম এলাচের দাম 400 টাকা, তাহলে আপা কত কেজি হলো? 4000 টাকা কেজি। তো আমাদের মতন মানুষের কি 4000 টাকা কেজি কিনে এলাচ খাওয়া যাবে? ভারতের বেশ বাংলাদেশ হয়ে পৌঁছলে 90 টাকা কেজি পৌঁছতে হয়, তো ওইটার দেয় দিয়ে এটাও দাম বাড়াই দিতেছে। মধ্যবিত্ত যারা তারা তো কখনোই করতে পারে না, কারোর কাছ থেকে চাইতে পারে না কিনতে পারে। ঢাকায় যৌথ পণ্য প্রদর্শনের আয়োজন করেছে মেলোডি অ্যান্ড কোং অডিও টেকনোলজি অ্যান্ড সলিউশনস প্রতিষ্ঠান সেনহাইজার ও নিউম্যান বার্লিন। সকালে রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় সেনহাইজারের কান্ট্রি ম্যানেজার ও পরিচালক বিপিন পুঙ্গালিয়া এবং মেলোডি অ্যান্ড কো এর ম্যানেজিং পার্টনার সম্রাট সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীর মাধ্যমে গ্রাহকরা ব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যগুলো সম্পর্কে জানার ও দেখার সুযোগ পান। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। টানা পঞ্চমবারের মতন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম বিদেশ সফর হিসেবে চীন যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উভয় দেশের পক্ষ থেকেই পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিং সফর করবেন পুতিন। মাত্র 6 মাসের মধ্যে রুশ নেতার এটি হবে দ্বিতীয় চীন সফর। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুতিন এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্বেগের বিষয়েও আলোচনা হবে। গাজায় যুদ্ধের তীব্রতা আবারও বাড়ছে। বিরামহীনভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গেল 24 ঘন্টায় কমপক্ষে 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তবে নতুন করে হামাসের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ও উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় চলছে ব্যাপক সংঘর্ষ। এই ভয়াবহ সংঘাতে জীবন বাঁচাতে রাফা ও জাবালিয়া শরণার্থী শিবির থেকে অন্যত্র চলে গেছেন প্রায় 5,50,000 গাজাবাসী। অন্যদিকে প্রথম দিকে অস্ত্র সহায়তা স্থগিত করলেও ইসরায়েলকে ফের $1 বিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও খেলার খবর জানাবো বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ। আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। সীমিত ওভারের ক্রিকেটের বিশ্ব আসর এবার বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে। ক্রিকেটের এই সংস্করণে এর আগে 8টি বিশ্বকাপ হয়, যেখানে সেরার মুকুট পড়ে 6টি দেশ, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড শিরোপা জয় করে একাধিকবার। নাজমুস সাকিবের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসটা দীর্ঘদিনের হলেও টি-20 বিশ্বকাপের ইতিহাস বেশি দিনের নয়। 1975 সালে ওয়ানডে বিশ্বকাপের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ক্রিকেটের বিশ্ব আসরের, যেখানে টি-20 বিশ্বকাপের প্রথম আসর বসে তার 32 বছর পর 2007 সালে দক্ষিণ আফ্রিকায়। সে আয়োজনের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল ভারত। অবশ্য এর পরের আসরেই শিরোপা ঘরে তোলে পাকিস্তান। 2009 সালে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। পরের বছরই টি-20-র আরেকটি বিশ্ব আসর হয় ওয়েস্ট ইন্ডিজে। আগের 2 আসরে এশিয়ার শ্রেষ্ঠত্ব থাকলেও 2010-এর সেই আসরে ফাইনালে উঠতে পারেনি এশিয়ার কোনো দেশ। সেবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিজয়ের হাসি হাসে ইংল্যান্ড। প্রথম 3 আসর এশিয়ার বাইরে হলেও চতুর্থ আসরে আয়োজক হিসেবে নাম লেখায় ভারতীয় উপমহাদেশের দেশ শ্রীলঙ্কা। 2012 সালে সেই আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দ্বিতীয়বারের মতো শিরোপা হাতছাড়া করে লঙ্কানরা। 2014 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের এককভাবে আয়োজক হয় বাংলাদেশ। আর সেই আসরেই নিজ দেশে শিরোপা জিততে না পারার জ্বালা মিটিয়ে ফেলে লঙ্কান সিংহরা। ফাইনালে তারা হারায় ভারতকে। 2016 সালের আসর বসে ভারতে। সেই আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে একাধিক টি-20 বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। করোনা পরিস্থিতির কারণে পরবর্তী আসর বসে 5 বছর পর। প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হয় মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও আরব আমিরাত। সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া।
সবশেষ 2022 সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত ওয়ার্ল্ড টি20 ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। নাজমুস সাকিব, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।